গল্পের বাক্স বাই রোমানা নূপুর এই চ্যানেলে আমি রোমানা নূপুর আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন গল্প নিয়ে। আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্যের লেখা ৩ কন্যা বইটি থেকে আরেকটি উপন্যাস অর্পিতা। আজ শোনাব উপন্যাসটির প্রথম পর্ব। আজকাল দুপুরের দিকে এই সময়টায় বড় ক্লান্তি আসে অর্পিতার। এক বিচিত্র ধরনের অবসন্নতা। অফিসের পরিশ্রমের কারণে নয়, এ যেন একটু অন্য রকম। টিফিন সেরে সিটে ফিরল কি ফিরল না, কোত্থেকে দু চোখ জুড়ে ঘুম ঘুম আর ঘুম। ঠিক ঘুমও নয়, একটা ঝিমুনি ঝিমুনি ভাব। মস্তিষ্ক অবশ্যই আসতে থাকে। চতুর্দিক কেমন আবছা আবছা, মনে হয় নেশাগ্রস্ত হয়েছে সে। চোখের পাতা খুলে রাখা তখন কি যে কঠিন। আজ অর্পিতা একটা ফাইল খুলে বসেছিল, প্রায় জেদ করে। ওই ঝিমঝিম ভাব তাড়াবেই পারছিল না। 2 মিনিটেই এজিএমের নোটিশটা আবছা, ক্রমশ অক্ষরগুলো উধাও। নয়ে নয়ে পড়ছে মাথা। চারপাশের গুঞ্জন ক্রমে স্তিমিত হয়ে এলো। সামনে মালবিকা, সিনিয়র টাইপিস্ট, 40 ছোঁয়নি। এর মধ্যেই যথেষ্ট পৃথুলা, মুখে সর্বক্ষণ জর্দা পান। এখনো মুখ চলছে কচর কচর। অর্পিতার দোদুল্যমান দশা দেখে হাসছে মিটিমিটি। কি গো অর্পিতাদি, আজকের দিনেও ঢুলছ? অর্পিতা ধর্মড়িয়ে সোজা হল। চোখ থেকে রিডিং গ্লাস নামিয়ে পাতা দুটো রগড়াল একটুক্ষণ। ছোট্ট হাই তুলে বলল, আর পারি না ভাই, বয়স তো হচ্ছে। কত হলো, 70, 80? ফাজলামি করিস না, আর মাত্র 12 বছর চাকরি। সে তো অনেক দিন। তার মানে আরেকটা পে কমিশনের বেনিফিট নিয়ে যাবে। অর্পিতা হেসে ফেলল। বয়স যেন পে কমিশন রিটায়ারমেন্টের হিসেব নিয়ে বাড়ে। ঘুমটাকে পুরোপুরি হটানোর জন্য মাথা ঝাঁকালো জোরে। বলল, তোদের হিসেবপত্র সব শেষ হলো? ধুত, যে যা খুশি ক্যালকুলেশন করছে, কারোর সঙ্গে কারোর মেলে না। উল্টো দিকের চেয়ারে নিজেকে স্থাপন করল মালবিকা। দীপঙ্করবাবু যোগ বিয়ে করে দেখিয়ে দিল 1700 বাড়ছে। দত্তদা পান চিবিয়ে চিবিয়ে বলল 1400। এদিকে আমার কর্তা আজ সকালে কত কষল জানো? 2100। কোনটা ধরি বলো তো? কোনোটাই না, নিজে কাগজ পেন্সিল নিয়ে বসে যা, যেমন সবাই করছে। থুস, ওসব কি আমার দ্বারা হয়? ডিএ মার্চ করো, ইন্টারিম রিলিফটা ধরো, তারপর এত % বাড়াও, তার সঙ্গে এতগুলো ইনক্রিমেন্ট অ্যাড করো। জানো আমার ছেলে আমায় কি বলে? মা, তুমি অঙ্কে কালিদাস। বিটকেল উপমায় ফের হেসে ফেলল অর্পিতা। হালকা দৃষ্টি চালালো আশেপাশে। টিফিন টাইম পার হয়ে গেছে অনেকক্ষণ। তবু এখনো প্রকাণ্ড হলঘরটার বেশিরভাগ চেয়ারই শূন্য। অথচ অফিসে আছে সব। থোকা থোকা জটলায় ভিড় করে আছে 3-4টে টেবিলে। সকাল থেকে অফিসের আজ এই চেহারা। কাজকর্ম শিখে উঠেছে। চলছে শুধু গুলতানি আর জল্পনা কল্পনা। আজই সবে খবরের কাগজে স্কেল উল্লেখ করে পে কমিটির রিপোর্ট বেরিয়েছে। তাইতেই এই সাজু সাজু রব। ঠোঁটের কোলে পানের কষ সাপটে মুছে নিল মালবিকা। চোখ টিপল। তোমার অঙ্ক কি বলছে গো? কি আবার বলবে? সিলেকশন গ্রেডে আছো, তোমার তো বেশ মোটাই বাড়বে, তাই না? অর্পিতাও নিজের মতো করে যোগ বিয়োগ গুণ ভাগ সেরে রেখেছে। তবু হাত উল্টালো। কে জানে, হাতে পেলে বুঝব। তোমার কোনো গানেই মনে হচ্ছে। কতটা ক্যারিয়ার হবে জানো? প্রায় 36-37 মাস, 1060-65 তো হবেই। দিলে তো স্টেট গভর্নমেন্টের দেখা দেখি আমাদেরটা যদি পিএফে ঢুকে দেয়। ইল্লি রে,
কোনো দিন গর্তে ঢোকায়নি, এবার কেন? মালবিকের বাকভঙ্গিতে এখনও এক ধরনের ছেলে মানুষই আছে। আহ্লাদে আহ্লাদে গলায় বলল, কু গাইছো কেন অর্পিতাদি? আমি বলে কবে থেকে কত কি ভাবছি। কাজের মেয়েটা সপ্তাহে 2 দিন ডুব বাঁধা। প্রথমে একটা অটোমেটিক ওয়াশিং মেশিন কিনে ফেলব, ফ্রিজটাও বদলে 250 লিটার করে নেব ভাবছি। হবে কিনা জানি না, আর একটাও ইচ্ছে আছে। কি রে? কর্তা বলছিল তোমার টাকাটা হাতে এলে আমিও অফিস থেকে লোন নেব। বাড়িটার ভালো করে মেরামতি দরকার। এক ধাক্কায় দেওয়াল টেওয়ালগুলো প্লাস্টিক পেন্ট করে নিলে। ওই যে টিভিতে একটা অ্যাড দেখায় না, পিয়ানো বাজছে, ঘরের রং বদলে যাচ্ছে। অর্পিতা সঙ্গোপনে ছোট্ট শ্বাস ফেলল একটা, ভারী, উষ্ণ। অন্যের সুখকে হিংসে করে না, তবু কোথায় যেন একটু বেঁধে তো বটেই। এ জীবনে কিছু কি তার মনোমতো হলো? সেই ভাড়া বাড়ির খাঁচায় বাস, অহরহ টেনশন। কি করে যে জোড়াতালি দিয়ে সংসারটা চলছে তা অর্পিতাই জানে। মালবিকের মতো বিলাসী স্বপ্ন দেখার সাধ্যই তার নেই। এখনো পর্যন্ত বুবলি লালটুর পড়াশুনোটা চালাতে পারছে, এই না ঢের। 60-70 হাজার টাকা আজকের দিনে কিছুই নয়, তবে টাকাটা হাতে এলে অর্পিতার কিছু সুস্বার্থ হবেই। তারও কয়েকটা পরিকল্পনা আছে, দেখা যাক কতদূর কী করতে পারে। পাশের টেবিলে খিলখিল হাসির ঝঙ্কার। পম্পাকে কি যেন বলছে সুতনু। হাসি থামছে না পম্পার। পে কমিটির সুপারিশে নতুনরা সবচেয়ে বেশি লাভবান, তাই তাদের ফুটতেও বুঝি আজ মাত্রা ছাড়া। মালবিকা চোখ গোল গোল করে তাকালো। এই, কি হয়েছে রে? এমন লুটোপুটি খাচ্ছিস কেন? সতুনদা যা একখানা যোগ ছাড়ল না। কি যোগ? চেঁচিয়ে বলা যাবে না গো। হি হি করে আবার মুখে দোপাট্টা চেপেছে পম্পা। মালবিকা আর থাকতে পারল না, পরিমরি ছুটল ও টেবিলে। এক ঝলক পম্পাদের দেখে নিয়ে চোখ সরিয়ে নিল অর্পিতা। লঘু রঙ্গরসিকতায় তার উৎসাহ কম। অফিসের ওই টাটকা ছেলেমেয়েগুলোর সঙ্গে সে মালবিকের মতো করে মিশতেই পারে না। বয়সের ব্যবধানই কি একমাত্র কারণ? তার যখন কম বয়স ছিল তখনই বা কবে ওরকম হাহা হিহিতে মেতে উঠতে পেরেছে? এই দুনিয়ায় সব কিছু সবার জন্য নয়। চশমাটা নিয়ে অর্পিতা নাড়াচাড়া করল একটু। নতুন উদ্যমে ফাইলে মনোনিবেশ করার আগে উঠে পড়ল। লম্বা প্যাসেজ পেরিয়ে এসেছে টয়লেটে। ঘাড়ে মুখে জল থুপল ভালো করে। আহ, একটু আরাম। আজ বড্ড বেশি ঘুমোট। আষাঢ় মাস পড়ে গেল, আসি আসি করেও বর্ষার দেখা নেই। যাও বা একটু আধটু ছিড়িক ছিড়িক ঝরছে, গরম আরও বেড়ে যাচ্ছে হু হু। কদিন ধরে হাওয়াও একেবারে নিশ্চুপ। অর্পিতা রুমালে মুখ মুছল চেপে চেপে। বেসিন থেকে সরে আসছিল, দৃষ্টি আটকেছে আয়নায়। মলিন আলো, অস্বচ্ছ দর্পণ, কাচের অভ্যন্তরে এক মধ্যবয়সী নারী। নির্মেদ চেহারায় দেখা যেন বয়সের চেয়ে একটু কমই। উপবৃত্তাকার মুখ, দু ভুরুর মাঝে ছোট্ট লাল টিপ, সিঁথিতে হালকা রক্তিম আভা, নিভাজ ত্বক। কাল এখনও তেমন ছাপ ফেলতে পারেনি শরীরে, তবু মনে হয় কি যেন নেই, কি যেন হারিয়ে গেছে মুখ থেকে। কি যে। প্যাসেজে ওয়াটার কুলার। টয়লেট থেকে বেরিয়ে অর্পিতা ঢকঢক করে ঠান্ডা জল খেল। আলস্য কেটেছে অনেকটা। ধীর পায়ে জায়গায় ফিরছিল। কি ভেবে গেল কমলেশ ব্যানার্জির টেবিলে। কমলেশ অর্পিতার বহুকালের পুরনো সহকর্মী, বছর দুয়েকের সিনিয়র। মাঝে কিছুকাল বদলি হয়ে বাইরে ছিল, আবার বছর চারেক হলো ফিরেছে এই ব্রাঞ্চে। কেজো, সংসারী, হিসেবে মানুষ।
দরকারে অদরকারে কমলেশের সঙ্গে টুকিটাকি পরামর্শ করে অর্পিতা। গাদাখানেক সার্ভিস বুক নিয়ে বসেছে কমলেশ। অর্পিতাকে দেখে মুখে আলগা হাসি। কি ম্যাডাম, মনে ফুর্তি নেই কেন? নেই কি করে বুঝলেন? অর্পিতা চেয়ার টেনে বসল। আপনাকে দেখে অবশ্য কোনো কালে কিছু টের পাওয়ার জো নেই। ঈষৎ ভারী চেহারার কমলেশ হেলান দিল চেয়ারে। কি বুঝছেন? সিনিয়ররা বোধহয় খুব একটা মার খাবে না এবার। মাইনেটা তাও একটু ভদ্রগোছের হবে। কচু হবে, চোখেও দেখতে পাবেন না। 8 আনা 1 টাকার আলু 6-এ উঠে গেছে। পেঁয়াজ 10-এর নিচে নামেই না। তেল 40। আদা লঙ্কা যখন তখন তিরিং বিড়িং লাফাচ্ছে। শুধু মানুষের দামই কমছে। মোক্ষম বলেছেন। অর্পিতাও হাসল, ঠোঁট টিপে। ঝুঁকল সামান্য। ব্যানার্জি বাবু, এরিয়ারের টাকা তো হাতেই দেবে, তাই না? এখনো পর্যন্ত তো মতিগতি সেরকমই। মালবিকা বলছিল এরিয়ার নাকি 60-70 হবে। অন্তত 50-এর বেশি তো বটেই। অর্পিতা আরেকটু ঝুঁকল। একটা কথা ভাবছিলাম, আপনি তো এসব ব্যাপার বোঝেন টোঝেন, তাই। কি ব্যাপার বলুন তো? গত মাসে দিদি জামাইবাবুর বাড়ি গিয়েছিলাম, বোডালে। ওখানে জামাইবাবু একটা জমি দেখালো। আমার দেখার ইচ্ছে ছিল না, প্রায় জোর করেই। এখন মনে হচ্ছে। কিনতে চান? ভাবছি। কতটা জমি? 2 কাঠা মতন, একটু কম আছে। কীরকম চাইছে? 1,15,000, মানে কাঠা প্রায় 60,000। জামাইবাবু অবশ্য বলছিল কিছু কমাতেও পারে। কমলেশ একটুক্ষণ চোখ কুঁচকে রইল, তারপর বলল, প্রাইস তো রিজনেবলই মনে হচ্ছে। আমাদের সোদপুরের দিকে তো এখন 70-80, তাও খানিকটা ভেতরে। পছন্দ হলে ডিলে না করে কিনে ফেলুন। কিন্তু একটা প্রবলেম হচ্ছে যে, বাড়িতে এসে বলেছিলাম, বোড়াল নাম শুনেই ছেলে মেয়ে যা নাক কুঁচকল। কেন? বোড়াল তো এখন বেশ ভালো জায়গা। আমি অবশ্য ওদিকে বিশেষ একটা যাইনি। একবার শুধু একটা বিয়েতে বরযাত্রী হয়ে। প্রচুর নতুন নতুন ঘরবাড়ি হয়েছে, রেগুলার বাস টাস চলছে। বলতে বলতে থমকালো কমলেশ। অবশ্য আপনার ছেলে মেয়েদের একটু আপত্তি হওয়ারই কথা। থাকে একদম হার্ট অফ দ্য সিটিতে, বালিগঞ্জের মতো জায়গায়, বর্ন অ্যান্ড ব্রট আপ। ওইটা তো হয়েছে মুশকিল। বাড়ি জমিতে ওদের আগ্রহই নেই। দুজনেরই একরা। কিনতে হলে ফ্ল্যাট কেন, ধারে কাছে কোথাও। ওরে বাস, বালিগঞ্জে ফ্ল্যাট কিনবেন? একটু আধটু সরতে ওরা রাজি। এই ধরুন ঢাকুরিয়া কি নিউ বালিগঞ্জ, মেরেকেটে, সন্তোষপুর, যাদবপুর। ওদিকেও কি ফ্ল্যাটের কম দাম? বিকাশ তো ঢাকুরিয়াতে থাকে, ওর মুখে শুনছিলাম। মিনিমাম 800-900 টাকা স্কোয়ার ফিট, তাও বাস স্ট্যান্ড থেকে বেশ ভেতরে। একটা পায়রার খোপ নিলেও আপনার 5-6 লাখ বেরিয়ে যাবে। অবশ্য আমাদের হাউস বিল্ডিং লোনের অ্যামাউন্টও বাড়ছে। শুনছিলাম 5 লাখ লিমিট হবে। সে টাকা বুঝি শোধ করতে হবে না? মাইনে থেকে 3-4 হাজার কাটলে খাবো কি? অর্পিতা শুকনো হাসল। জমিটা খুব ভালো ছিল জানেন, চারধারে সবুজ, পাশে একটা পুকুর, 2 পা হাঁটলেই বাস, হাত বাড়ালেই বাজার। তাহলে চোখ কান বুঝে কিনেই ফেলুন, চেপে চুপে দামটা লাখে নামান। টাকা যেটুকুনি শর্ট পড়বে পিএফ থেকে নিয়ে নিন। কমলেশ ক্ষণকাল থেমে থেকে অনুচ্চস্বরে বলল, ছেলে মেয়েকে বোঝান ভালো করে। আপনার হেল্পলেস অবস্থাটা তো ওরা ছোটবেলা থেকে দেখছে। কত কষ্ট করেছেন আপনি। একা একা ওদের জন্য যে লড়াইটা আপনি চালিয়ে যাচ্ছেন। উফ, ঘুরে ফিরে সেই করুণা বাক্য। অর্পিতার অফিসের বেশিরভাগ পুরুষই তো কম বেশি অর্পিতার সমান মাইনে পেয়ে একাই সংসার টানছে, সন্তান প্রতিপালন করছে।
অভাব অনটন তাদেরও আছে। অনেকেরই ডাইনে আনতে বাই কুলোয় না। লড়াই তারাও করছে। কই, তাদের নিয়ে তো এমন আহাউহু হয় না। মেয়েদের জন্য পুরুষরা সবসময় একটা মাপকাঠি নিয়ে বসে আছে। ভাবে কি পুরুষ বিনা সংসার অচল? অপ্রসন্ন ভাবটা কমলেশকে বুঝতে দিল না অর্পিতা। এরকম মধ্যযুগীয় শংসাপত্র তাকে তো 12 বছর ধরে হজম করতে হচ্ছে। ঘরে বাইরে, আত্মীয় স্বজন মহলে, সর্বত্র। কপাল। কমলেশের সঙ্গে আরও 2-1টা কথা বলে অর্পিতা নিজের আসনে এলো। বেলা অনেকটা গড়িয়েছে। আলাপ আলোচনা মুলতুবি রেখে প্রায় সকলে এখন কাজে ব্যস্ত। শিখা যে শিখা, সেও ম্যাগাজিন বন্ধ করে ফাইলে নিমগ্ন। অর্পিতাও নোটশিটে ডুবল। মাথা তুলল আধ ঘণ্টাটাক পর। চোখ জ্বলছে খুব, মনি দুটো টনটন করছে। চশমা খুলে চোখের পাতা টিপল আস্তে করে। ব্যথা ব্যথা ভাব কমল অল্প। চশমার পাওয়ার বাড়ল কি? ডাক্তারের কাছে যেতে হবে। উফ, সেও তো এক ঝকমারি। চোখে ডাক্তাররা এত বেশিক্ষণ বসিয়ে রাখে। চোখকে সতেজ করার জন্য জানলার বাইরে দৃষ্টি ফেলল অর্পিতা। আশেপাশে তেমন উঁচু বাড়ি নেই। তাদের এই 4 তলা থেকে বেশ খানিকটা খোলা আকাশ দেখা যায়। সকাল থেকে নীল আর মেঘে লুকোচুরি চলছিল। এখন আকাশ গাঢ় ধূসর। বৃষ্টি নামবে কি? মনে হতেই চেয়ারে ঝোলানো ঢাউস ভ্যানিটি ব্যাগখানা অর্পিতা ছুঁয়ে দেখল একবার। না, ছাতাটা আছে। চট করে স্মরণ করার চেষ্টা করল ছুটির পর কি কি কাজ আছে আজ। পাড়ার দোকানের চা পাতাটা ভালো নয়, চামড়ার গুঁড়ো গুঁড়ো লাগে। লালবাজারের মুখ থেকে চা কিনতে হবে। বুবলির মাস্টারমশাই জীবন বিজ্ঞানের জন্য একটা রেফারেন্স বইয়ের নাম দিয়েছেন। বইটা গড়িয়াহাট রাসবিহারী চত্বরে পাওয়া যাচ্ছে না। আজ একবার কলেজ স্ট্রিটে গিয়ে দেখবে নাকি? থাক, আজ আকাশের গতিক সুবিধের নয়, জোর নামলে চিত্তির। কমলেশবাবুকে বলল হতো, উনি তো হেঁটেই শিয়ালদা যান। যদি একবার বইপাড়া ঘুরে। নিজের কাজ নিজে করাই ভালো। আর কি একটা যেন করা ছিল আজ, কি যেন? সাবান, বিস্কুট। ও হ্যাঁ, মনে পড়েছে। ফেরার পথে ইলেকট্রিকের দোকানে যেতে হবে। ছোট ঘরের ফ্যানের রেগুলেটরটা কবে থেকে খারাপ হয়ে আছে। লালটুকে বলে বলে মুখের ফেঁকও উঠে গেল। আজ বাদে কাল বর্ষা তো নামবেই। তখন রাতভর ফুল স্পিডে ফ্যান ঘুরলে তুই তো হেঁচে কেসে মরবি। এত ভুলো মন হয়েছে ছেলেটার। পরপর 3 দিন গ্যাসের দোকানে নাম লেখাতে ভুলে গেল। 17 দিনে ডেলিভারি দিচ্ছে। কি যে হবে এই মাসে। ইস, শোয়ার ঘরে জালনাজ বন্ধ করে বেরোনো হয়নি। বৃষ্টি এলে বিছানা ভিজে জাব হয়ে যাবে। বুবলিটা মনে করে বন্ধ করলে হয়। সন্তোষ টেবিলে টেবিলে ঘুরছে। টিফিন আওয়ারের পর এবার টি টাইম। চোখা চোখা মন্তব্য এবার উঠতে শুরু করেছে হল ঘরে। সবাই প্রায় সন্তোষের উদ্দেশ্যে। কি কাঠের গুঁড়ো দিয়ে চা বানাচ্ছিস রে সন্তোষ? আহ, আজ চিনির বদলে স্যাকারিন দিয়েছিস নাকি? তেতো লাগে কেন? আমার কিন্তু এটা নিয়ে 24টা হলো, হিসেবে জল মেলাস না। সন্তোষ নির্বিকার। বধির সেজে থাকলেই সন্তোষের নাফা। সেই অফিসেরই পিয়ন। চা বিক্রি তার উপরি কামাই। মাসিক হিসেবে গড়মিল উপরির ওপর বোনাস। অর্পিতা অবশ্য দিনের দাম দিনেই মেটায়। খাতা লেখালেখির ঝামেলায় যাওয়া তার একেবারেই না পছন্দ। তেতো মুখে বিষাদ চায়ে চুমুক দিতে দিতে পয়সা বার করছিল। এজিএমের খাস পিয়ন মানিক এসে হাজির। দিদিমণি, স্যারের ঘরে আপনার ফোন। স্যারের ঘরে কেন? অর্পিতা রীতিমতো অবাক। তার ফোন এলে তো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দীপঙ্কর রায় টেবিলে আসে।
ওই নাম্বারটা দেওয়া আছে সবাইকে। ভুরুতে ভাঁজ ফেলে এজিএমের ঘরের দিকে এগুলো অর্পিতা। সামান্য অস্বস্তিও আছে সঙ্গে। এজিএম বিমল করগুপ্ত অতি সম্প্রতি বদলি হয়ে এসেছে শিলিগুড়ি থেকে। ভদ্রলোকের ব্যবহার এমনিতে ভালোই, তবে বড় বেশি নারী কাতর। মেয়েদের পেলেই যত রাজ্যের ভেজারাং শুরু করে দেয়। সহজে ছাড়ান পাওয়া কঠিন। বিমল আজ কিনে যেন খুব ব্যস্ত। জোর আলোচনা চলছে লিগ্যাল অফিসারের সঙ্গে। আঙুল তুলে রিসিভারটা দেখিয়ে দিল অর্পিতাকে। ভুরুতে ভাঁজটুকু নিয়েই ফোন তুলল অর্পিতা। হ্যালো। লাইনে বিশ্রী ক্যারক্যারে আওয়াজ। ক্ষীণ একটা কণ্ঠ শোনা গেল। মিসেস সেন বলছেন? আমি আসানসোল থেকে বলছি। কোথেকে? আসানসোল থেকে। আসানসোল থেকে আবার কার ফোন? ভাবনাটার সঙ্গে সঙ্গে সহসা মস্তিষ্কে বিদ্যুৎ ঝলক। অর্পিতার শরীর আপনা আপনি শক্ত হয়ে গেল। শুনতে পাচ্ছেন ম্যাডাম? আপনি মিসেস অর্পিতা সেন তো? হ্যাঁ। আপনার হাজব্যান্ড মানে শুভেন্দু সেন গুরুতর অসুস্থ। ওকে আসানসোল হসপিটালে ভর্তি করা হয়েছে। আমি শুভেন্দু সেনের কলিগ বলছি, রথিন দাস। হ্যালো ম্যাডাম। হ্যালো হ্যালো। তীব্র ঝিঁঝির ডাক। ক্ষীণকণ্ঠ ক্ষীণতর হতে হতে ডুবে গেল। কুক আওয়াজ হচ্ছে লাইনে আর্তনাদের মতো। রিসিভার আর একটুক্ষণ কানে চেপে রাখল অর্পিতা। তারপর ধীরে ধীরে নামিয়ে দিয়েছে। থমথম করছে মুখ। বিমল জিজ্ঞাসু চোখে তাকিয়ে, কি হলো, কেটে গেল? অচেতনের মতো মাথা নাড়ল অর্পিতা। হ্যাঁ বলল নাকি না বলল বোঝা গেল না। বাড়ি ফিরে তক্ষুনি ছেলে মেয়েকে কিছু বলল না অর্পিতা। বিছানায় ব্যাগ রেখে সোজা বাথরুমে। মাথার পেছনটা ভয়ানক দপদপ করছে। আগুন ছুটছে শরীরে। একটা মাত্র উড়ো ফোন সম্পূর্ণ টলিয়ে দিল অর্পিতার জীবন ছন্দকে। কি অনুভূতি হচ্ছে এখন অর্পিতার? বিরক্তি, রাগ, উৎকণ্ঠা, ঘৃণা? অর্পিতা জানতে চায় না, আর চায় না বলেই মাথাটা আরও তেতে যাচ্ছিল অর্পিতার। আশ্চর্য, কেন সে ভাবতে যাবে ওই বজ্জাতটার কথা? লোকটা বাঁচল কি মরল তাতে অর্পিতার কি আসে যায়? চেপে চেপে কল খুলল অর্পিতা। জল নেই। ঘর ঘর আওয়াজ। মুমূর্ষু মানুষের অন্তিম নিঃশ্বাসের মতো। ঝুঁকে দেখল চৌবাচ্চার জলও তলানিতে। সঙ্গে সঙ্গে বুকের মধ্যে কুনকুন করতে থাকা বিচিত্র অনুভূতিটা বিশ্রী তীক্ষ্ণ স্বর হয়ে ঠিকরে এসেছে। বুবলি, বুবলি, কলে জল নেই কেন রে? বুবলি থাকে নিজের ঘরে। এক ডাকে তার সাড়া পাওয়া দায়। লালটুর জবাব উড়ে এলো, বিকেল থেকেই নেই। কলেজ থেকে ফিরে আমিও ভালো করে হাত মুখ ধুতে পারিনি। তো পাম্প চালাতে বলিসনি কেন? বলেছিলাম, পাম্প নাকি খারাপ হয়ে গেছে। আবার? অর্পিতার ব্রহ্মতালু জ্বলে গেল। এ এক নতুন খেলা শুরু হয়েছে বাড়িওয়ালার। মাসের মধ্যে 15 দিন পাম্প বিকল। বীরেশ মিত্তির নিজেই চায় না পাম্পটা ঠিক থাকুক। ব্যাটা ছিল ঘোড়ার ডাক্তার। এখন স্ক্রুড্রাইভার রেঞ্চ নিয়ে খুটুর খুটুর ইঞ্জিনিয়ারিং চালায়, কিন্তু কিছুতেই মিস্ত্রি ডাকে না। আদ্যিকালের মেশিন। অর্পিতারা এ বাড়ি ভাড়া নিয়েছে প্রায় 2 যুগ হল। তখনই ওই মেশিন গড়বড় করত। এখন ওই পাম্প রগড়াচ্ছে। অর্পিতা যে বলেছিল, নতুন একটা কিনে নিন। যদি বলেন আমিও নয় কিছু কন্ট্রিবিউট করতে পারি, পরে সুবিধে মতো মাসে মাসে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। মিষ্টি মিষ্টি করে কত কথা শুনিয়ে দিল কমলাদি।
ভাড়াটের কাছ থেকে অ্যাডভান্স নিয়ে পাম কিনতে হবে? এখনও আমাদের অত হীনদশা হয়নি অর্পিতা। দাও তো মোটে 900 টাকা, তার থেকে কি কাটব? কি বা হাতে থাকবে? ঘরের জিনিস যেই বিগ্রতে শুরু করলো অমনি তাকে বিদায় করতে হবে? এ শিক্ষাও আমরা পাইনি ভাই। অর্পিতা কি বোঝে না ইঙ্গিতটা কোন দিকে? ঠেস অমন সবাই দিতে পারে, কিন্তু অর্পিতার কি জ্বালা তা অর্পিতাই জানে। কিছুতেই শান্তিতে থাকতে দেবে না। বেশ তো ছেলে মেয়ে নিয়ে থিতু হয়ে আছে অর্পিতা। তুই থাক তোর মতো, যেভাবে খুশি বাঁচ, চাইলে মরে যা। ফের অর্পিতাকে নিয়ে টানাটানি কেন? অসুখ হয়েছে তো অর্পিতা কি করবে? সেবা করবে গিয়ে? কি আহ্লাদ রে! ঘোরতর অসুখ বাঁধিয়েছে কি অর্পিতা সমবেদনার আশায়? অর্পিতা সুখে আছে, শান্তিতে না থাক, স্বস্তিতে আছে। এই সমাচারে নিশ্চয় জ্বলে পুড়ে মরছিল লোকটা। তাই বুঝে এই নাক কেটে যাত্রা ভঙ্গের চেষ্টা? বীরেশ মিত্তিরের সঙ্গে দোস্তি ছিল খুব, নেজারটাও একরকম। নিজেরা ভারী রেখে জল নেব, কারি কারি পয়সা ধসে যাক, কুচ পরোয়া নেই, কিন্তু ভাড়াটের যেন সুবিধে না হয়। ছিরিক ছিরিক দুমগ জল গায়ে ছিটিয়ে অর্পিতা বেরিয়ে এলো। শোয়ার ঘরে এসে শাড়ি পরছে। বুবলি দরজায়। মা, আজ কিন্তু গণেশের মা বিকেলে আসেনি। সব দুর্ঘটনায় কি একদিনে ঘটে? গণেশের মা পুরনো বিশ্বাসী লোক। সে দুপুরেও একবার আসে। তার কাছে ঘরের চাবিও আছে। ঘর দোর ঝাড়ে, বাসনকোসন মাজে, টুকিটাকি জল খাবার আর রাতের রান্না সেরে রেখে যায়। সকালেও তো এসেছিল, বিকেলে ডুব। অর্পিতা কিছু বলবার আগে বুবলি বলল, টিউটোরিয়াল থেকে ফিরে দেখি সব যেমনকে তেমন পড়ে, বাসনগুলো আমি মেজে দিয়েছি। অন্যদিন হলে লক্ষ্মী মেয়ে বলে বুবলির গালে আলতো টোকা দিত অর্পিতা। এখন ভ্রু কুঁচকে গেল। ফ্রিজে কি কে আছে? শুধু মাছের ঝোল, সকালেরটা। অর্পিতা প্রাণপণে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করল। গলা নামিয়ে বলল, বিকেলে তোরা কিছু খেয়েছিস? মুড়ি মেখেছিলাম চানাচুর দিয়ে, দাদাকে একটা অমলেটও ভেজে দিয়েছি। আটা মেখে দিতে হবে? অবসাদটা ফিরে আসছেই। রুটি করতে আর মন চাইছে না, শরীরও চলছে না যেন। অর্পিতা বলল, থাকগে, ভাত করে নেব। বুবলি তবু দাঁড়িয়ে, চোখ বড় বড় করে মাকে দেখছে। অর্পিতা অস্বচ্ছন্দ বোধ করল। এমন করে তাকায় কেন মেয়ে? চেহারায় কি ছাপ পড়েছে কোনো? অর্পিতা মুখ ফিরিয়ে নিল। মাথাটা খুব ধরে আছে রে, এক কাপ চা খাওয়াবি? সঙ্গে আর কিছু খাবে? না, শুধু চা। বুবলি চলে যাচ্ছে। মেয়ের গমন পথের দিকে অর্পিতা তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। মেয়েটা যেন ঝটকা দিয়ে হঠাৎই অনেকটা বড় হয়ে গেল। এই তো সবে ফাল্গুনে 15 পূর্ণ হয়েছে। ভাব এমন করে যেন পূর্ণবয়স্কা নারী। বড্ড মুডিও হয়েছে মেয়ে। ইচ্ছে হলো তো সেধে ঘরের কাজ করে দিল, আবার মন না চাইলে কুটো নেড়ে দুটো করবে না। দাদার সঙ্গে খুনসুটিও চলে খুব। এই হয়তো গলা ছেড়ে গান গাইছে, এই মুখে কুলুপ, গালে হাত দিয়ে বসে আছে উদাসীন। টিনেজ সিন্ড্রোম। এ বয়সের মেয়েরা বড় বেশি স্পর্শকাতর হয়। শুভেন্দুর অসুখের খবরটা কি বুবলিকে বলবে? শুনে বুবলির কি প্রতিক্রিয়া হতে পারে? শুভেন্দু যখন এ বাড়ি ছেড়ে চলে যায় তখন বুবলি মাত্র 3 বছরের। বুবলির মনে কি বাবার কোনো স্মৃতি আছে? অবশ্য স্মৃতি না থাকাটাও তো এক ধরনেরই স্মৃতি। বিছানা জয়পুরি বেড কভারে ঢাকা। গেল পুজোয় দিদি জামাইবাবুরা রাজস্থানে বেড়াতে গেল। অর্পিতাদেরও যেতে বলেছিল খুব করে, বাসনা থাকলেও অর্পিতার হয়ে ওঠেনি। বুবলির ক্লাস 9, লালটু ফার্স্ট ইয়ারে অনার্স নিয়ে পড়ছে। এ অবস্থায়
মাস্টার টিউটোরিয়াল কামাই করে 3 হপ্তার জন্য কি ঘুরতে যাওয়া যায়? দিদি এই বেড কভারটা এনে দিয়েছিল। দেখতে ভারী সুন্দর, হাতি আর উটের মনোরম কারুকাজ। বুবলি প্রায় পাচ্ছে চাদরটা, বেশি কাচাকুচিতে নষ্ট হয়ে না যায়। পাশ বালিশে মাথা রেখে শুলো অর্পিতা। প্রকাণ্ড খাটের ঠিক মাঝখানটিতে পাখা ঘুরছে বনবন, অথচ গায়ে যেন একটু হাওয়া লাগছে না। ছুটির পর ঝিরঝির বৃষ্টি হচ্ছিল অফিস পাড়ায়। এদিকে দক্ষিণ কলকাতা খটখটে, গরমটাও বেজায় ভ্যাপসা। স্নানটাও মনোমতো হলো না, চিটচিট করছে গা। বিচ্ছিরি বিচ্ছিরি। অর্পিতা গায়ের আঁচল সরিয়ে দিল। পাশ ফিরেছে। আসানসোল থেকে যে ভদ্রলোক ফোন করেছিল, কি যেন নাম বলল, রথিন না ব্রতিন? উফ, টেলিফোনটা এমন গণ্ডগোল করল। অবশ্য নাম দিয়ে অর্পিতার হবেই বা কি? শুভেন্দু বাঁচল না মরল, তাতেই বা তার কি আসে যায় এখন? লোকটা তো অর্পিতাদের কাছে প্রায় মৃতই। কোনো সম্পর্ক নেই, যোগাযোগ নেই। অর্পিতারাও রাখতে চায় না খবর। তবুও লোকটার বাঁচা আর মরে যাওয়ার মধ্যে একটা তো সূক্ষ্ম ব্যবধান আছেই। নইলে অর্পিতা এখনও সিঁদুর পরে কেন? খবরটা পাওয়ার পর কেনই বা হৃদয়ে এই উঠা পড়া? ঘৃণা হোক, বিরক্তি হোক, অপমান বোধ হোক, কিছু তো একটা আছেই। মাথার তাতটা বেড়েই যাচ্ছে। হলো কি শুভেন্দুর? লিভার পচিয়ে ফেলল, নাকি আরও কোনো ঘৃণ্য ব্যাধি? স্বাভাবিক, খুবই স্বাভাবিক। অত অনাচার শরীর কতদিন সহ্য করবে? বয়সটাও তো কম হলো না। অত ঘি তেল মশলার দিকে ঝোঁক, নারী সঙ্গ করার বিকৃত লালসা, সুরাপানে অত আসক্তি, দেহ কি এক সময়ে না এক সময়ে প্রতিশোধ নেবে না? বছর 3 আগে নাকি একবার বেহেড মাতাল হয়ে রাস্তায় পড়ে মাথা ফাটিয়েছিল শুভেন্দু। বেশ কিছুদিন শয্যাশায়ী ছিল। সমাচারটা শুভেন্দুর দাদার মুখে শোনা। সত্যি মিথ্যে ঈশ্বরই জানেন। দাদা বোনরা তো সারা জীবন ভাইয়ের নিন্দেমন্দ করেই খালাস। ভাইকে শোধরানোর চেষ্টা করেছে কোনো দিন? সব যার যার তার তার, পাছে সামান্যতম দায়িত্বও নিয়ে ফেলতে হয়। এই আশঙ্কায় অর্পিতাদের খোঁজখবরই সেভাবে রাখে না। ওই মাঝে মাঝে অতিথির মতো এলো, কি কেমন আছো, ভালো আছো গোছের কুশল বিনিময়, কিংবা কাজে কর্মে নেমন্তন্ন, ব্যাস। তার বেশি আর তাদের সঙ্গে অর্পিতাদের কী বা সম্পর্ক? লালটু তো আজকাল যেতেই চায় না জ্যাঠা পিসির বাড়ি। অর্পিতা কি তাদের খবরটা দেবে? তোমাদের মায়ের পেটের ভাই, তোমরাই দেখো। কে জানে, হয়তো তার আগেই জেনে গেছে, জেনেও ঘাপটি মেরে বসে আছে। যার স্বামী সে বুঝুক। তো অর্পিতা কি করবে? ছুটবে? কেন ছুটবে? তারই বা কিসের দায়? খাওয়া বসার ফালিটায় টিভির আওয়াজ। কোনো খেলা চলছে বোধ হয়। লালটুটা ভয়ানক ক্রিকেট ফুটবলের পোকা, একটা জয়ধ্বনির মতো উঠছে। কমেও গেল উল্লাসটা। অর্পিতা গলা উঠালো, লালটু, ডাকছ মা? হচ্ছেটা কি? টিভি এত জোরে কেন? এই একটু স্কোরটা দেখছি মা। আস্তে চালাও, কানে লাগছে। কমল শব্দ। ছেলে মেয়েকে নিয়ে বেশি খেঁচাখেচি করতে হয় না অর্পিতাকে। বুবলি লালটু দুজনে মোটামুটি বাধ্য। সমীহ করে মাকে। বোধহয় অর্পিতার দুঃখটা বোঝে। বুবলি চা দিয়ে গেছে। গরম চায়ে চুমুক দিতে মন্দ লাগছে না, কিন্তু মাথাটা ছাড়ে না কেন? শুভেন্দুর জন্য সত্যি কি অর্পিতা বিচলিত হয়ে পড়ল, নাকি রুটিন মাফিক মাথা জ্বালা? মেনোপজের সময় হয়ে এলো, শরীর বুঝি তা জানান দিচ্ছে। শিখাতে বলছিল, একদিন ডাক্তারের কাছে চল। এখন নাকি আরও অনেক উপসর্গ দেখা দেবে। ঠিকমতো হরমোন ট্রিটমেন্ট করালে তেমন সমস্যা হবে না। গেলে তো হয়,
তবে আবার সেই ডাক্তারের হ্যাপা। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো হঠাৎ। কাপ নামিয়ে তড়িঘড়ি উঠে জানলা বন্ধ করল অর্পিতা। তাদের অংশটা এ বাড়ির একেবারে পেছন ভাগে। জানলার খানিকটা তফাতে ছোট্ট একখানা টিনের চালা। বীরেশবাবুর ছেলে নিজের ব্যবসার মালপত্র রাখে। টিনের উপর ঝাঁপিয়ে পড়ে বৃষ্টিকণারা কর্কশ বাজনা বাজাচ্ছে। এই শব্দটাও অর্পিতার কানে বড় লাগছিল। অর্পিতা আর শুলো না, রান্নাঘরে এসে ভাতের জল বসালো। লালটু শুধু মাছের ঝোল দিয়ে খেতে পারে না। দুটো আলুও ছাড়লো জলে। ঘি দিয়ে মেখে দেবে। বৃষ্টির তেজ বাড়ছে ক্রমশ। রান্নাঘরের খুপড়ি জানলাটা দিয়ে ঝিলিক ঝিলিক বিদ্যুৎ ঢুকে পড়ছে। কড়কড়ার ধ্বনিতে বাজ হেঁকে উঠল। শুভেন্দুই কি টেলিফোনটা করতে বলেছিল? মরণকালে হঠাৎ অর্পিতাকে মনে পড়ল যে মনে হয় খুব ফেঁসেছে। টাকা পয়সা হাতে নেই, অর্পিতা যদি এসে উদ্ধার করে। নির্লজ্জ, নিঘিন্নে। দিদি জামাইবাবুর সঙ্গে একবার কথা বলতে পারলে হতো। ওরাই তবু সুখে দুঃখে অর্পিতার পাশে থাকে, ভালো মন্দ বুদ্ধিটা দেয়। কিন্তু এখন কোথায় ফোন করতে দৌড়াবে? বাড়িতে টেলিফোনটা নেব নেব করেও নেওয়া হচ্ছে না। না, এবার দরখাস্তটা করেই দিতে হবে। আজকাল নাকি তাড়াতাড়ি কানেকশন দিয়ে দিচ্ছে। সকালে অফিসে গিয়েই দিদিকে ফোন করবে কি? কিন্তু লোকটা যেভাবে বলল, দেরি হয়ে যাবে না তো? বুবলি, লালটু দুজনেই টিভির সামনে। জোরে জোরে চলছে না টিভি, তবু তার শব্দ ভাসছে বাতাসে, মিশ্র ধ্বনি। একটুক্ষণ লালটুর পছন্দ মতো খেলা, খানিক পরে বুবলির হিন্দি সিরিয়াল। বিজ্ঞাপনের বিরতিতে লালটু বোধহয় চ্যানেল ঘুরিয়ে দিচ্ছে। খেলার হর্ষ আর নাটুকে বিষাদ সব কেমন একাকার মনে হয়। টেবিলে থালা গেলা সাজিয়ে ছেলে মেয়েকে খেতে ডাকল অর্পিতা। খেতে বসে লালটু বলল, মা জানো, আজ একটা কাণ্ড হয়েছে। অর্পিতা অন্যমনস্ক ছিল। আলগোছে জিজ্ঞেস করল, কী কাণ্ড? আজ ওপরে জেঠুর কাছে প্রমোটার এসেছিল। কেন? বারে, বুঝতে পারলে না? পাড়ার সব পুরনো বাড়িতেই তো প্রমোটাররা ছিপ ফেলছে। দরজা নক করে করে কার্ড দিয়ে আসছে। কত কি অফার! 10 লাখ, 20 লাখ, সঙ্গে ফ্ল্যাট। জেঠুর কাছে এক ফরেন কার হাঁকিয়ে এসেছিল। তুই জানলি কি করে লোকটা প্রমোটার? বুবলি তর্ক জুড়ল। গাড়ি চড়ে এলেই বুঝি প্রমোটার হয়? আমি লোকটাকে চিনি। ওই তো রাজাদের বাড়িটা ভাঙছে। রাজাদাদের বাড়িও ভাঙা হয়ে যাচ্ছে? ও মা, কিছু তো জানি না। তুই একটা লেবদুস। বোনকে উড়িয়ে দিয়ে মার দিকে ফিরল লালটু। আচ্ছা মা, এ বাড়ি ভাঙা হলে আমরাও তো একটা ফ্ল্যাট পেতে পারি। এ বাড়িতে আমরা তো কম দিন নেই। কত বছর হলো যেন? 21-22 বছর হবে। তাহলে আমাদের তো রাইটে জন্মে গেছে। রাজাদের বাড়ির ভাড়াটেও তো ফ্ল্যাট পাচ্ছে। রাজাই বলছিল, ভাড়াটেরা যতটা এরিয়া নিয়ে আছে প্রায় ততটাই নাকি। তুমিও সাফ জেঠুকে বলে দেবে, হয় ক্যাশ দাও, নয় ফ্ল্যাট। নইলে আমরা বাড়ি ছাড়ব কেন? সে দেখা যাবে ক্ষণ। আগে আমাদের জানাক, উঠে যেতে বলুক, তারপর না হয়। অর্পিতা কথাটা শেষ করল না। মুখ ফুটে লালটুকে বলতেও পারল না, এ বাড়ি ভাঙা হলে ফ্ল্যাট, টাকা কিছুই দাবি করার অধিকার অর্পিতাদের নেই। কারণ ভাড়ার রসিদ এখনও কাটা হয় শুভেন্দুর নামে। লালটু, বুবলিও অবশ্য জানে সে কথা। তবে ব্যাপারটা এমন অবধারিত, এমনভাবে চলে আসছে যে অর্পিতারও কথাটা স্মরণে থাকে না সব সময়ে। একটা মানুষ না থেকে কেমন নিঃসারে একটা অস্তিত্ব বজায় রেখেছে এ সংসারে। হয়তো সঙ্গে সঙ্গে একটা অধিকারও। বীরেশকে কেন বলতে পারিনি অর্পিতা, ভাড়া যখন আমি দেই, রসিদটা আমার নামেই হোক? আসলে অর্পিতা সেভাবে ভাবেইনি কখনো। কিছু না ভেবেই টিকে রেখেছে শুভেন্দুর নামটাকে।
সিঁথিতে সিঁদুর ছোঁয়ানোর মতো। কিন্তু তাই কি? হৃদয়ের অতলে কোনো এক আশা অর্পিতা পুষে রাখেনি তো? লোকটা একদিন অনুতপ্ত হয়ে ফিরে আসবে, সব কিছু স্বাভাবিক হয়ে যাবে আবার, যাকে ইংরেজিতে বলে দে উইল লিভ হ্যাপিলি এভার আফটার। অবাস্তব, হাস্যকর চিন্তা। এমনটা হতেই পারে না। তবু মনটা খচখচ করেই যাচ্ছে। ওই নামটুকু দিয়েই লোকটা যেন পরোক্ষ সামান্য ঋণী করে রেখেছে অর্পিতাকে। ডিভোর্স করলে তো ল্যাটা চুকে যেত। কেন অর্পিতা সেটাই বা করেনি? প্রয়োজন অনুভব করেনি? তাই যদি হয়, তবে মাথায় এখনো এই লাল দাগ কেন? হতে পারে দাগটা হালকা, ভালো করে লক্ষ্য না করলে দেখাই যায় না। তবু আছে তো, অর্পিতা রেখেছে তো। 1 সেকেন্ডের লক্ষ্য ভগ্নাংশ হলেও অর্পিতা ওই দাগের পেছনে সময় খরচ করে তো। অর্পিতা বড় একটা নিঃশ্বাস ফেলল। ঝপ করে বলল, কাল ভোরে আমায় একবার আসানসোল যেতে হবে। লালটু বুবলি কোরাসে বেজে উঠল। হঠাৎ আসানসোল? অফিসে আজ ফোন এসেছিল, ওখানে তোদের বাবা খুব অসুস্থ, হাসপাতালে আছে। লালটু বুবলি মুখ চাওয়াচাওয়ি করছে। লালটু অস্ফুটে বলল, তুমি যাবে? একবার দাঁড়িয়ে আসি, কি হয়েছে না হয়েছে। লালটু গুম হয়ে গেল, ভাত খুঁটছে। বুবলিও চুপ, চোরা চোখে দেখছে মাকে। অর্পিতা গলা ঝাড়ল, অনেকটা যেন কৈফিয়তের ভঙ্গিতে বলল, ফোন করে বলল খুব সিরিয়াস অবস্থা। কি হয়েছে? জানি না, পুরো কথার আগেই ফোনটা কেটে দিল, তাই ভাবছিলাম। লালটু গোমড়া মুখে বলল, তোমার যাওয়াটা কি জরুরি মা? প্রশ্নটা যেন চ্যালেঞ্জের সুর, নাকি নিষেধের। নিখুঁত পড়তে পারল না অর্পিতা। অস্পষ্টভাবে মাথা নেড়ে বলল, তোরা কাল সকালে মাসিকে একটা খবর দিয়ে দিস, বলিস পারলে যেন এখানে এসে থাকে, আমি 1-2 দিনের মধ্যে ফিরে আসব। বৃষ্টি ধরে গেছে, বাইরে শব্দ নেই। খাবার টেবিলেও অসহ্য নীরবতা। অদূরে বালিগঞ্জ রেল লাইন। তীক্ষ্ণ হুইসেল বাজিয়ে চলে গেল একটা ট্রেন। গভীর রাত ছাড়া এই আওয়াজ এত তীব্র শোনায় না এ বাড়িতে। এখন আওয়াজটা কাঁপছে বাতাসে। শব্দ আর নৈশব্দের লড়াই চলছে যেন। অস্বস্তি, বড় অস্বস্তি। লিভার টিভারের অসুখ নয়, সেরিব্রাল অ্যাটাক হয়েছিল শুভেন্দুর। মস্তিষ্কে রক্তক্ষরণ। আক্রমণটা বেশ বড়ই ছিল। শুভেন্দুর ডান অঙ্গ একদমই পড়ে গেছে, বাকশক্তিও লোপ পেয়েছে প্রায়। তবে বেঁচে গেছে এ যাত্রা। শুভেন্দুর কপাল ভালো, ঘটনাটা অফিসেই ঘটেছিল, তার ডেরায় নয়। দিন 8 আগে ক্যান্টিনে দুপুরের খাওয়া সেরে এসে বাথরুমে গিয়েছিল। সেখানেই হঠাৎ অজ্ঞান। সহকর্মীরাই ধরাধরি করে নিয়ে যায় হাসপাতালে। তারাই ছুটোছুটি করে বন্দোবস্ত করেছিল চিকিৎসার। অফিসের 2-4 জনের সঙ্গে ডাক্তার মহলের ভালোই চেনা জানা। সেই সুবাদে ডাক্তার নার্সদেরও মোটামুটি মনোযোগ পেয়েছে শুভেন্দু। তবু এখনও তার দশা অকহতব্যই। এতটা খারাপ অবস্থা অর্পিতার কল্পনায় ছিল না। মানুষটা নির্বাক, নিষ্কম্প পড়ে আছে। কথা বলতে গেলে শুধু গ গ জান্তব আওয়াজ বেরোচ্ছে গলা দিয়ে। অঝরে চোখ বেয়ে জল গড়িয়ে আসছে। এ দৃশ্য নিরাসক্তভাবে হজম করা কঠিন। অন্তত অর্পিতার ততটা মনের জোর নেই। ভাবা যায় এই মানুষটাই বেপরোয়া, উদ্ধত, অমিতাচারী শুভেন্দু সেন। কোন মানুষের যে কখন কোন পরিণতি হয়। হাসপাতালটা মোটামুটি পরিচ্ছন্ন, ধুলোমলা নেই তেমন। রোগীও বড় একটা গড়াগড়ি খাচ্ছে না মেঝেতে। তবু ওয়ার্ডে কেমন যেন একটা উগ্র গন্ধ, কটু। নিঃশ্বাস আটকে আসে।
শুভেন্দুর বিছানার পাশে মিনিট 5 দাঁড়িয়ে থেকে বাইরে বেরিয়ে এলো অর্পিতা। প্যাসেজে রথিন। স্টেশনে নেমে প্রথমে হাসপাতালে এসেছিল অর্পিতা। শুভেন্দুকে ক্ষণিকের জন্য দেখেই ছুটেছিল তার অফিসে। তারপর থেকে রথিন সঙ্গে সঙ্গে আছে। বছর 45 বয়স, বেটে খাটো, গোট্টা গাট্টা, দেখে বেশ দায়িত্বশীল প্রজাতির প্রাণী বলেই মনে হয়। রথিন এগিয়ে এলো, মৃদু গলায় বলল, একই রকম না? যাক, ক্রাইসিসটা কেটেছে, এতে আমরা অনেকটা নিশ্চিন্ত। অর্পিতা ভদ্রতা করে বলল, আপনাদের খুব পরিশ্রম হয়ে গেল কদিন। পাশাপাশি টেবিলে কাজ করি, এইটুকুন তো। শুধু ওইটুকুই সম্পর্ক তো, তার বেশি কিছু নয়? নাকি শুভেন্দু স্যাঙাত? মানুষের চেহারা আপাতভাবে যা ধারণা গড়ে দেয় তা কি সব ক্ষেত্রে সঠিক? শুভেন্দুকেই দেখে কিংবা তার মোলায়েম কথাবার্তা শুনে কে ধারণা করতে পারবে ওই লোকটি অতি নোংরা জীবনযাপনে অভ্যস্ত? তবে যাই হোক, রথিন খেটে খুঁটে একটা লোকের প্রাণ বাঁচিয়েছে, একটু ধন্যবাদ তো তার প্রাপ্যই। অনর্থক রুক্ষ ব্যবহার করে রথিনের চোখে অর্পিতা ছোট হবে কেন? বাইরে মেঘলা বিকেল, মলিন আলো, থম মেরে আছে আকাশ। ভিজিটিং আওয়ার চলছে। হাসপাতালের করিডোরে উদ্বিগ্ন মানুষের ঘোরাফেরা। হাসি মুখেও ঘুরছে কেউ কেউ, তবে তারা যেন এ পরিবেশে বেমানান। রথিন মাথা নাড়তে নাড়তে বলল, উফ, আপনার ফোন নাম্বার জোগাড় করতে যে কি ঝকমারি গেছে, কি আর বলবো আপনাকে। আপনি তো জানেনই শুভেন্দুদা কী ধরনের মানুষ। কোথাও আপনাদের ফোন নাম্বার ঠিকানা কিছু লিখে রাখিনি। আপনাদের ব্রাঞ্চ অফিসও তো প্রথমে কিছু হদিশ দিতে পারে না। বহু কষ্টে অনেক কাঠখড় পুড়িয়ে। অর্পিতা হ্যাঁ কিছু করল না, শুনছে চুপচাপ। রথিন ফের বলল, আপনি কি আজ ডাক্তারবাবুর সঙ্গে দেখা করবেন? অর্পিতাকে নীরব দেখে রথিন আবার বলল, অবশ্য কালও আমার ডাক্তারবাবুর সঙ্গে কথা হয়েছে। উনি বলেছিলেন আরও 2-4 দিন রাখতে হতে পারে। কিন্তু তারপর কি হবে? মানে? অর্থাৎ মোটামুটি ছাড়া পাওয়ার অবস্থায় এলে ওকে নয় রিলিজ করা হলো, তারপর আসানসোলে উনি থাকবেন কি করে? তখন তো চাই লং টার্ম ট্রিটমেন্ট, রেগুলার ফিজিওথেরাপি করাতে হবে, সেবা শুশ্রূষা, ওষুধ বিশুধ খাওয়ানো। অর্পিতার মুখ দিয়ে প্রায় বেরিয়ে যাচ্ছিল, আপনার শুভেন্দুদার সহচারীরা কি নেই এখানে, যাদের ঘরে রাত কাটান আপনাদের শুভেন্দুদা? নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ, সেটা তো একটা ভাবনার কথাই। রথিন হঠাৎই উত্তেজিতভাবে বলল, শুভেন্দুদা যে কি, টাকা পয়সাও কিছুই নেই, 3-3টে লোন চলছে, কেটেকুটে যা হাতে পান তাও মাসের অর্ধেক না যেতেই। আপনাকে আর কি বলবো, আপনি তো সবই জানেন। গত বছরেই পিএফ থেকে নন রিফান্ডেবল লোন নিয়েছিলেন, সেগুলো যে কোথায় গেল। অতএব অর্পিতা সেন এসে বোঝা কাঁধে তুলে নিক, এই তো বলার উদ্দেশ্য। নীরস স্বরে অর্পিতা বলল, এখন পর্যন্ত কত খরচ হলো? না না, সে নিয়ে ভাববেন না, তেমন বিরাট অঙ্ক কিছু হয়নি। ওটা এখনো পর্যন্ত আমরাই চাঁদা তুলে। ছি ছি ছি, মুখে অত লজপচানি মারা শুভেন্দু সেনের কী অবস্থা! দয়া করিয়ে প্রাণ বাঁচাচ্ছে, এর থেকে মরে যাওয়া ভালো। অর্পিতা বলল, সে কি, আপনারা কেন খরচ করবেন? কত বিলটিল হয়েছে আমাকে যদি বলেন। সে হবে ক্ষণ ধীরে সুস্থে। আপনার এখন সামনে লম্বা খরচা ম্যাডাম। যদি ফিজিওথেরাপিতে রেসপন্ড করে তাহলেও মিনিমাম 6-8 মাস, প্লাস মেডিসিন যে কত যাবে। রথিন ধরে নিয়েছে, বোঝাটা কাঁধে তুলে নিয়েছে অর্পিতা। মলিন হেসে অর্পিতা বলল, কিন্তু আমার পক্ষে তো এখানে থাকা এখন সম্ভব নয়। থাকবেন কেন, আপনি নিয়ে চলে যান। ডাক্তারবাবুকে বলছি যদি কাল পরশুর মধ্যে রিলিজ করে দেন, সোজা একটা অ্যাম্বুলেন্সে করে। কিন্তু 2-3 দিন বা থাকি কি করে? বাড়িতে সেভাবে কিছু বলে আসিনি। রথিন এবার ঈষৎ চঞ্চল, ভাবছে বোধহয় পাখি উড়ে গেল। ঝটপট বলে উঠেছে, সে তো একটা টেলিফোন করে দিলে হয়ে যায় ম্যাডাম।
আর থাকাটাও তো কোনো সমস্যাই নয়, আমার বাড়িতেই থেকে যেতে পারেন। আমার মিসেস মেয়ে সবাই আছে, আপনার কোনো অসুবিধা হবে না। টাকা পয়সা নিয়েও চিন্তা করবেন না, তেমন হলে আমরা অ্যাম্বুলেন্স ভাড়াটারা করে। ধন্যবাদ, সেটুকুনি আমার কাছে আছে। অবিকল কলে পড়া ইঁদুরের মতো বলে উঠল অর্পিতা। দুঃখ উদ্বেগ ছাপিয়ে ঠেলে উঠছে বিরক্তি, তবু যেন হাসিও পাচ্ছে। শুভেন্দু সেন এমন বিপুল খ্যাতি অর্জন করেছে যে তার সহকর্মীরা মানে মানে তাকে পাচার করে দিতে পারলে নিষ্কৃতি পায়। অবশ্য হাসপাতালে দৌড়ঝাঁপ করা তাও সম্ভব, কিন্তু এমন একটা ভেজিটেবল বনে যাওয়া রোগীর ম্যাও কেই বা গায়ে পড়ে নিতে চাইবে? রথিন আশান্বিত চোখে বলল, তাহলে আপনি আমার বাড়িতে উঠছেন তো আজ? অর্পিতা দ্রুত ইতি কর্তব্য স্থির করে নিল। স্পষ্ট গলায় বলল, না, থাকলে আমি শুভেন্দুর বাড়িতেই থাকব। জায়গাটা এখান থেকে কত দূর? খুব বেশি নয়, চেলিয়াডাঙ্গার কাছেই, এই একটু গিয়েই। রথিন ঠোক গিলল, কিছু মনে করবেন না ম্যাডাম, শুভেন্দু তার বাড়িতে আপনি কিন্তু থাকতে পারবেন না। কেন শব্দটা উচ্চারণ করতে গিয়েও গিলে নিল অর্পিতা। শুভেন্দু সেনের বাড়িতে কেন শুভেন্দু সেনের স্ত্রী থাকতে পারবে না, এটা অর্পিতার চেয়ে আর কে বেশি জানে। তবু অর্পিতা এরকম জেদ করেই বলল, একটা রাত ঠিক কাটিয়ে দিতে পারবো, আপনি প্লিজ দেখুন কালকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা যায় কিনা। রথিনী পৌঁছে দিয়ে গেল শুভেন্দুর ডেরায়। পাড়াটা যেন কেমন কেমন, বস্তি বস্তি ধরনের। এরকম পরিবেশে শুভেন্দুর বেশি প্রিয়, অর্পিতা জানে। তাছাড়া মাসের 15 তারিখের পরে যার হাতে আর টাকা থাকে না, সে এমন জায়গা ছাড়া কোথায় বা থাকতে পারে? শুভেন্দু একখানা ঘর নিয়েই থাকে, আশেপাশে আরও 8-10 ঘর ভাড়াটে। চেহারা দেখে কাউকে সমপর্যায়ের মানুষ বলে মনে হয় না। প্রচুর ক্যালোর ব্যালোর, চিৎকার চেঁচামেচি চারদিকে, সঙ্গে একটা বোটকা গন্ধও যেন ছড়িয়ে আছে। শেষ প্রান্তে পরপর গোটা তিনেক পায়খানা, বাথরুম, সব ভাড়াটেরই ব্যবহার্য। রথিন বাড়িওয়ালি মহিলাটির সঙ্গে অর্পিতার পরিচয় করিয়ে দিয়ে গেছে। তবু চতুর্দিক থেকে উকি ঝুঁকি মারার কমতি নেই। সবাই শুভেন্দুর বউ দেখছে। অর্পিতার গা ঘিন ঘিন করছিল। এই পরিবেশে সে 1 ঘন্টা বাস করবে কি করে? রথিনের কথা শোনা উচিত ছিল। এখানে এসেও রথিন বারবার ফিরে যাওয়ার কথা বলছিল। কেন যে কানে তুলতে চাইল না অর্পিতা? বাথরুমে যাওয়া দরকার। ঘেন্না পিত্তে চেপে ঘুরে এলো একবার। যতটা ভেবেছিল ততটা নোংরা নয়, তবু শুভেন্দুর ঘরখানা বাহুল্য বর্জিত, নিরাবরণ নয়, প্রায় নিরাবরণই বলা যায়। আছে মাত্র একটা পাতলা তোষক পাতা চৌকি, একটা মিটসেফ, আম কাঠের চেয়ার টেবিল, ট্রাঙ্ক আর একখানা সস্তার আলনা। লুঙ্গি, পাঞ্জাবি আর গামছা ঝুলছে আলনায়। কোন একটি গেলাস ঢাকা মাটির কুঁজো, দেওয়ালে ক্যালেন্ডার, ছোট্ট আয়না। ক্যালেন্ডারের অর্ধনগ্ন নারী শুভেন্দুর রুচি বহন করছে। অর্পিতার ভয়ানক তেষ্টা পাচ্ছিল। জোর করে রথিন রুটি কষা মাংস খাইয়ে দিয়েছে। চোরা অম্বলে জ্বলছে গলা, জিভ শুকিয়ে খড়খড়। কুজোতে জল আছে কিনা দেখবে। মাগো, খেলেই বমি হয়ে যাবে। বেরিয়ে বাইরে থেকে কিনে আনবে বোতলের জল। দিদিকেও একটা ফোন করে এলে হয়। দরজা খোলা রেখে অর্পিতা বেরিয়ে পড়ল। অন্ধকার গাঢ় এখন। এই পাড়াটিও অনুজ্জ্বল, গা ছমছম করছে অল্প অল্প। অজানা অচেনা জায়গায় এভাবে একা একা রাত্রিবাস জীবনে এই প্রথম। আবার মনে হচ্ছে রথিনের কথাটাই শোনা উচিত ছিল। সেখানে অবশ্য রথিনের স্ত্রী মেয়ের করুণা ভেজা দৃষ্টি তাকে সহ্য করতে হতো। তা হোক, তবু এর থেকে তো ভালো। পানের দোকানে দাঁড়িয়ে একটা কোল্ড ড্রিঙ্কস খেলো অর্পিতা। জল কিনল 1 বোতল নয়, 2 বোতল। তারপর খানিকটা এগিয়ে এসটিডি বুথে ঢুকেছে। জামাইবাবু ধরেছে ফোন। কণ্ঠে রীতিমতো বিস্ময়।
কি ব্যাপার, তুমি এরকম দুম করে চলে গেলে কেন? গিয়ে সব বলবো। দিদি কোথায়? দিদি তো তোমার ওখানে। কি হয়েছে শুভেন্দুর? যতটুকু বলার অতি সংক্ষেপে বলল অর্পিতা। জামাইবাবু গজগজ করছে। তোমার আমাকে বলা উচিত ছিল, আমি তোমার সঙ্গে যেতে পারতাম। সে যা হওয়ার তা তো হয়ে গেছে, কাজের কথা শুনুন। আমি ডাক্তারকে বলে কালকে রিলিজের ব্যবস্থা করেছি। দুপুর নাগাদ অ্যাম্বুলেন্স নিয়ে বেরোবো। পৌঁছতে পৌঁছতে হয়তো রাত হয়ে যাবে, পারলে থাকবেন। আর হ্যাঁ, লালটুকে বলবেন ছোট ঘরটা যেন একটু ফাঁকা করে রাখে, ঠিক আছে? ঘরে ফিরে ভালো করে দরজা বন্ধ করল অর্পিতা। আলো না নিভিয়েই শুয়ে পড়ল। চোখ বুজে হাতড়াচ্ছে স্মৃতি। একটা ভালো ছবি মনে পড়ে না। বিয়ের পর বছর দুয়েক তাও ঘরোয়া সংসারী ছিল শুভেন্দু, কিন্তু সেই সময়টা যেন বেবাক মুছে গেছে মস্তিষ্কের কোষ থেকে। হ্যাঁ, একটা ছবি মনে আসছে। লালটু হওয়ার পর নার্সিংহোমে একটা ফুলের তোড়া নিয়ে এসেছিল শুভেন্দু। অনেক ধরনের ফুল ছিল তোড়াটায়। গোলাপ, রজনীগন্ধা, অ্যাস্ট্রর, কলাবতী, হলুদ চন্দ্রমল্লিকা। ঘর ভর্তি লোক। ফুলটা বিছানার পাশে রেখে সকলের পিছনে দাঁড়িয়ে শুভেন্দু মিটিমিটি হাসছিল। তার কিছুদিন পর থেকেই তো স্বরূপে প্রস্ফুটিত হল শুভেন্দু। স্বামী স্ত্রী দুজনেই বেরিয়ে যায় কাজে। বাচ্চার জন্য আয়া রাখা হয়েছে। অফিসে গা ম্যাজ ম্যাজ করছিল অর্পিতার। হাফ ডে সেল নিয়ে বাড়ি চলে এলো। ঘরে ঢুকতেই অভাবনীয় দৃশ্য। লালটু খাটে শুয়ে ট্যাঁটে করছে। মেঝেই বছর ৩৫-এর আয়াটার সঙ্গে আদিম খেলায় মেতেছে শুভেন্দু। ওই খয়াটে আধবুড়ি মেয়ে মানুষটার সঙ্গে টকবকে জোয়ান শুভেন্দু শুতে পারে? অর্পিতা নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। আশ্চর্য! শুভেন্দু যখন হাতে পায়ে ধরে বলল মেয়েটা তাকে একা ঘরে ফুসলেছে, সে মাথা ঠিক রাখতে পারেনি, অর্পিতা বিশ্বাসও করে নিয়েছিল। কি বোকা ছিল অর্পিতা! তারপর থেকে ঘরে আর মেয়ে মানুষ নিয়ে বেচালপনা করেনি শুভেন্দু। শুরু করল মদ কেলা। দামি বিদেশি সুরা নয়, তারই চুল্ল। দেশি মদ খেয়ে পথে ঘাটে গড়াচ্ছে। লজ্জায় মাথা কাটা যাচ্ছে অর্পিতার। রেললাইনের ধারে বস্তিতে যাতায়াত শুরু হলো। ভদ্রঘরের মেয়ে নয়, অশিক্ষিত কুলি কামিন জি শ্রেণীর মেয়ে ছেলেদের উপর তার তীব্র আকর্ষণ। অর্পিতা শোধরাবার চেষ্টা করেছে কত। ঝগড়া করেছে, গালিগালাজ করেছে, মার কাছে চলে গেছে, ভাসুর ননদের কাছে গিয়ে কেঁদেছে। অর্পিতা খুব বেশি প্রতিবাদী হয়ে গেলে কদিন হয়তো সংযত থাকে, আবার যে কে সেই। নিজের মাইনে তো উবেই যাচ্ছে, টানাটানি করছে অর্পিতার টাকা নিয়ে। কত সহ্য করতে পারে অর্পিতা? কত কত! মাসের ৩ তারিখে অর্পিতার গোটা মাইনের টাকাটা লোপাট করে বাবু বন্ধু বান্ধবের সঙ্গে চলে গেলেন দার্জিলিং ফুর্তি করতে। অর্পিতার কপালে হাত। নোংরা পাড়া থেকে শুভেন্দুকে তুলে নিয়ে গেল পুলিশ। রাত দুপুরে স্বামীকে ছাড়াতে অর্পিতাকে ছুটতে হলো থানায়। আরও আছে, আরও আছে। বস্তিতে একটা ১৪-১৫ বছরের মেয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করেছিল। বস্তির ছেলেরা বাড়িতে এসে চড়াও হলো। বের করে দিন শোরের বাচ্চাটাকে, ওই খানকির ছেলেকে আজ জ্যান্ত পুঁতব। শুভেন্দু খাটের তলায় লুকিয়ে আছে, কেন্নর মতো। এরপরও শুভেন্দুর সঙ্গে বাস করেছে অর্পিতা। হয়তো ভুল করেই করেছে। হয়তো যেদিন ওই আয়ার সঙ্গে দেখে ফেলেছিল সেদিনই শুভেন্দুকে পরিত্যাগ করা উচিত ছিল। কেন করেনি? ১-৮টা বছর নয়, ৬-৬টা বছর ওই লম্পটটার সঙ্গে পড়ে রইল কেন? হায় রে, সব কেনর উত্তর কি আছে পৃথিবীতে? মানুষের হৃদয় কি সবসময় যুক্তি বুদ্ধি মেনে চলে? ভালোবাসা বড় কুৎসিত অনুভূতি। স্বাভাবিক চিন্তা শক্তিকে সে গুলিয়ে দেয়।
নইলে লেখাপড়া জানা চাকরি করা মেয়ে অর্পিতা মাদুলি তাবিজ কবচ বশীকরণকে তখন আশ্রয় বলে আঁকড়ে ধরে। কোথায় না ছুটেছে শুভেন্দুর মতি ফেরানোর জন্য। অমুক বলল তমুক জায়গায় এক সাধু নাকি অব্যর্থ শিকড় দেয়, শুভেন্দুর বালিশের তলায় সেটা রেখে দিলেই কেল্লা ফতে। অফিস কামাই করে অর্পিতা ছুটল মধ্যম গ্রাম। বশীকরণ তাবিজ আনতে চম্পাহাটি, সিদ্ধ মাদুলির আশায় গুপ্তিপাড়া, সন্তোষীমার পুজো করছে, শনি মন্দিরের হত্যে দিচ্ছে। লোকটার সঙ্গে এক খাটে শুতে গা গুলিয়ে উঠত, তবু নির্লজ্জ হয়ে তাকে প্রলুব্ধ করার চেষ্টা করেছে। বাজারের মেয়ের মতো মেলে ধরেছে নিজেকে। মতি তো ফিরলই না, পরিণামে বুবলি এসে গেল পেটে। তারপরও দাঁতে দাঁত চেপে কি করে যে ওই লোকের সঙ্গে বসবাস করেছে। রাত বিরেতে শুভেন্দু বাড়ি ফিরলে তুমুল ঝগড়াঝাটি হয়। উন্মত্তের মতো শুভেন্দুকে খামচায় কামড়ায় অর্পিতা, অশ্রাব্য গালিগালাজ করে। সে এক নারকীয় অধ্যায়। শেষে শুভেন্দুই মুক্তি দিল। বদলি নিয়ে চলে গেল রাঁচি, সেখান থেকে রানীগঞ্জ, সেখান থেকে আসানসোল। খবর রাখতে না চাইলেও কিছু কিছু উড়ো খবর তো কানে এসেছে অর্পিতার। কুলি কামিনদের বস্তিতে গিয়ে পড়ে থাকে, ধেনু গিলে গিলে ক্যাকলাসের মতো চেহারা হয়েছে, অফিসও করে না নিয়মিত। আশ্চর্য, ছেলে মেয়ে দুটোর উপরও এতটুকু টান ছিল না মানুষটার। বন্ধ দরজার ওপার থেকে একটা তীক্ষ্ণ ক্রন্দন ধ্বনি শব্দ উড়ে আসছে। সরু মেয়েলি গলার কান্না, মত্ত পুরুষের গর্জনে যেন শোনা যায়। মারধর করছে নাকি? শুভেন্দুর অবশ্য একটাই গুণ ছিল, অর্পিতার গায়ে হাত তোলেনি কখনো। অর্পিতা আক্রমণ করলে প্রতিরোধ করত, মাতাল হয়ে অশ্লীল বাক্যের ফোয়ারা ছুটিয়েছে, তবুও। পাশ ফিরে এক হাতে কান চাপল অর্পিতা। ওটুকু পুণ্যের জন্য কি মানুষটার প্রাণ ধুকপুক করছে এখনও? নাকি অত পাপ করেছে বলেই জীবনমৃত হয়ে থাকার সাজা দিয়েছেন ঈশ্বর? মা বলতো, ইহলোকের পাপের বেতন ইহলোকে চুকিয়ে যেতে হয়। ওই মানুষটার সেবা শুশ্রূষা করাটাও তো শাস্তি। কোন পাপে অর্পিতা সাজা পাবে? ভালোবাসার? গল্পের বাক্স বাই রোমানা নূপুর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনালাম সুচিত্রা ভট্টাচার্যের লেখা ৩ কন্যা বইটি থেকে একটি উপন্যাস, অর্পিতা এর প্রথম পর্ব। এরপরে আসছে দ্বিতীয় পর্ব। আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।